হ্যালো বন্ধুরা, ওয়েলকাম গল্প ঘরে। আমি আকিল। আজ আপনাদের নিয়ে যাব এক রহস্যময় জগতে। আজকের গল্পটি হলো দ্য জুয়েল অফ সেভেন স্টার্স। এই অসাধারণ গল্পটি লিখেছেন ব্রাম স্ট্রোকার। তিনি একজন আইরিশ লেখক, যিনি 1847 সালে জন্মগ্রহণ করেন। তার সবচেয়ে বিখ্যাত সৃষ্টি ড্রাকুলা, কিন্তু আজকের এই গল্পটিও তার অন্যতম সেরা কাজ। এই গল্পে আছে পূর্ণ মিশরের রহস্য, অলৌকিক শক্তি, আর একটা অভিশপ্ত মমির ভয়ানক প্রতিশোধ। গল্পঘরে আপনাদের স্বাগতম। চলুন শুরু করি আজকের পর্ব। ৩. পাহারা। চেহারা এবং মুখের ভাব দেখে সাক্ষীদেরকে আদালতে যাচাই করি আমি। ব্যক্তিগত জীবনেও তার ছাপ পড়েছে। তাই এই মুহূর্তে নবাগতাকেও নিজের অজান্তে যাচাই করতে শুরু করলাম। তুলনা করতে শুরু করলাম মার্গারেটের সঙ্গে। দুজনের মধ্যে মিল নেই কোনো, তারপরেও কোথায় যেন একটা চমৎকার সামঞ্জস্য আছে, যেন একের অভাবগুলো পূরণ করে দিচ্ছে অপরজন। মার্গারেট সুন্দরী, দেহটা ছিপছিপে, জলপাই আকারের বড় বড় চোখ, কালো মণিতে সাগরের গভীরতা, ভ্রুগুলো ধনুকের মতো নিখুঁত বাঁকওয়ালা, সিল্কের মতো মসৃণ দীঘল কালো চুল নেমে গেছে কোমর ছাড়িয়ে। নারীসুলভ কমনীয়তার কোনো অভাব নেই। তারপরেও বিস্ময়ের ব্যাপার, চেহারায় অদ্ভুত এক ধরনের দৃঢ়তা ফুটে থাকে ওর। সবকিছু মিলিয়ে পূর্ণাঙ্গ, অভিজাত এবং নিখুঁত এক নারীর স্পষ্ট প্রতিচ্ছবিও। নার্স কেনেডি অবশ্য অনেকটাই বিপরীত। খুব একটা লম্বা নয়, গড়পড়তা হিসাবে খাটোই বলা চলে। স্বাস্থ্যবতী, চওড়া কাঁধ, হাতগুলো শক্তিশালী। কায়িক পরিশ্রমই সম্ভবত এর কারণ। চামড়া রোদে পোড়া, চোখও কিছুটা গর্তে বসে গেছে। হলদেটে খয়েরি চুল অযত্নে ভুগছে। সুন্দরী বলা চলে না তাকে, আবার কুৎসিত নয়। মাঝামাঝি একটা অবস্থা। বৈচিত্র্যহীন চেহারা। নারীসুলভ কমনীয়তার পরিবর্তে তার ভিতরে রয়েছে এক ধরনের শক্তিমত্তার আভা, মানসিক ও শারীরিক। মানুষজন মোটামুটি চিনতে জানি আমি। তাই নার্স কেনেডিকে দেখে বুঝতে পারলাম এ মেয়ে দয়াবতী, পরিশ্রমী এবং বুদ্ধিমতী। আসবার পথেই সম্ভবত ডক্টর উইনচেস্টার তাকে সব খুলে বলেছেন। ঘরে ঢুকেই তাই দেরি করল না সে। চুপচাপ রোগীর দায়িত্ব নিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়ল। মিস্টার ট্রেলনিকে দেখল, নতুন বিছানাটা ঝেড়ে পিটে ঠিকঠাক করলো। এরপর ডাক্তারের সঙ্গে কথা বলে রোগীকে বিছানায় শোয়ানোর অনুমতি নিল সে। আমরা সবাই তাকে সাহায্য করলাম। দিনের বাকি সময়টা ঘটনাবিহীনভাবে কেটে গেল। সার্জেন্ট ড ফিরল বেশ দেরি করে, দুপুরে। এসেই ক্ষমা চাইল অযাচিত বিলম্বের জন্য। মৃদু হেসে বললাম, কিছু মনে করিনি। বাড়ি থেকে কয়েকদিন চলবার মতো জামা কাপড় আর দরকারি জিনিসপত্র আনিয়ে নিয়েছিলাম ইতিমধ্যে। সার্জেন্ট ফিরতেই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম নিত্যদিনের কাজে। কোর্টে আমারও দেরি হলো। গুরুত্বপূর্ণ একটা কেসের রায় দেয়া হচ্ছিল। সেটা চলল প্রায় সন্ধ্যা পর্যন্ত। শেষে আমি যখন কেনসিংটন প্যালেস রোডে ফিরলাম, তখন সূর্য পাটে বসেছে। বাড়িতে ঢুকে দেখলাম মিস্টার ট্রেলনির রুমের কাছাকাছি আর একটা বড় রুমে থাকতে দেওয়া হয়েছে আমাকে। সে রাতে একটু আগোছালোভাবে আমাদের পাহারা শুরু হলো। নার্স কেনেডি সারাদিন ছিল রোগীর সঙ্গে। ওকে শুতে পাঠিয়ে দিলাম। ডক্টর উইনচেস্টারও বাড়িতে আছেন। মিস্টার ট্রেলনির দিকে তার কড়া নজর। ডিনারের সময়টুকু ছাড়া পাশ ছাড়লেন না। ডাক্তারের খাওয়ার সময়টাতে পাহারা দিল মিসেস গ্র্যান্ট। সার্জেন্ট ডকেও খুব ব্যস্ত দেখলাম। মিস্টার ট্রেলনির কাছাকাছি থাকলো সেও, তবে তার সময় কাটলো গৃহকর্তার রুমের ভিতরের আর আশপাশের জিনিসপত্র পরীক্ষা নিরীক্ষা করে। রাত 9টায় আমি আর মার্গারেট গেলাম মিস্টার ট্রেলনিকে দেখতে। আমাদের ডিউটি অবশ্য আরো পরে শুরু হবে। রাত জাগবে বলে বিকালে একটু ঘুমিয়ে নিয়েছে মার্গারেট। আমি অবশ্য তেমন সুযোগ পাইনি। তারপরেও ঠিক করেছি যেভাবেই হোক ওকে সঙ্গ দেব। কিছুতেই ঘুমাবো না। নিঃশব্দে মিস্টার ট্রেলনির ঘরে গিয়ে হাজির হলাম আমরা। ডক্টর উইনচেস্টার বিছানার উপর ঝুঁকে রোগীকে পরীক্ষা করছিলেন। সোজা হতেই আমাদেরকে দেখে চমকে উঠলেন। মনে হলো বাকিদের মতো পুরো পরিস্থিতিটা তার নার্ভের উপরও চাপ ফেলতে শুরু করেছে। এইভাবে চমকে যাওয়ায় নিজের উপর বিরক্ত হলেন যেন তিনি। অস্বস্তি কাটাবার জন্য হড়বড় করে কথা বলতে শুরু করলেন। সত্যি বলতে কি, আমি রীতিমতো বিভ্রান্ত বোধ করছি। ডাক্তারি জ্ঞান হাঁচড়ে পাঁচড়েও মিস্টার ট্রেলনির এই অচেতন অবস্থার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। কয়েকবার পরীক্ষা করে দেখেছি, ভদ্রলোকের মস্তিষ্কে আঘাত পাবার কোনো চিহ্ন নেই।
শরীরের সমস্ত ভাইটাল অর্গানও অক্ষত রয়েছে। অল্প অল্প করে কয়েকবার খাইয়েছি ওকে। হজমে অসুবিধা হয়নি। শ্বাস প্রশ্বাস নিচ্ছেন স্বাভাবিকভাবে। নাড়ির গতিও সকালের তুলনায় এখন অনেকটাই ভালো। এখনো পর্যন্ত কোনো ধরনের ড্রাগ ব্যবহারের প্রমাণ পাইনি আমি। এই অচেতন অবস্থাটা আমার জানাশোনা কোনো হিপনোটিক ঘুমের সঙ্গেও মেলে না। আর এই ক্ষতগুলো, ব্যান্ডেজে মোড়া কবজির ওপর আলতোভাবে আঙুল ছোঁয়ালেন ডাক্তার। এগুলোকে যে কিভাবে ব্যাখ্যা করব সেটাও বুঝতে পারছি না। দেখে মনে হয় ধারালো চিরুনির আঁচড়, কিন্তু সেটা তো হাস্যকর। চিরুনি আবার ধারালো হয় নাকি? কিছুটা বিশ্বাসযোগ্য শোনায় যদি বলি হিংস্র পশুর নখের আঘাত, কিন্তু এখানে হিংস্র পশু আসবে কোত্থেকে? ভালো কথা, মিস্টার এলনি, বাড়িতে কোনো পোষা প্রাণী আছে নাকি? মানে একটু অদ্ভুত ধরনের, বন বিড়াল বা ওই জাতীয় কিছু? না না, জন্তুর জানোয়ার একেবারেই পছন্দ করে না বাবা, বলল মার্গারেট। ছোট্ট একটা বিড়াল আছে আমার, ওটাকেই তাড়াবার জন্য সবসময় বকাঝকা করে। রীতিমতো গোঁয়ার্তুমি করে রেখেছি ওকে আমি। বাবা তো ওকে এ রুমে ঢুকতেই দেয় না। বলতে না বলতেই দরজার পাল্লায় মৃদু আঁচড়ের আওয়াজ শোনা গেল। সঙ্গে সঙ্গে চেহারা উজ্জ্বল হয়ে উঠল মার্গারেটের। বলল, ওই তো আমার সিলভিও। কোনো রুমে ঢুকতে চাইলে এভাবেই দরজায় আঁচড় কাটিও। নিয়ে আসছি ওকে, নিজেরাই দেখতে পাবেন। প্রায় ছুটে গিয়ে দরজা খুলে দিল। আদুরে গলায় বলল, কিরে, একা লাগছে বুঝি? ভিতরে আসতে চাস? ঠিক আছে, আয়। কাউকে বিরক্ত করবি না কিন্তু, ঠিক আছে? দু হাতের ভাঁজে বিড়ালটাকে তুলে নিয়ে আমাদের কাছে ফিরে এলো মার্গারেট। প্রাণীটা সুন্দর, মখমলের মতো মোলায়েম লোমে আবৃত একটা চিনচিলা গ্রে পার্সিয়ান। চেহারা শুরুতে অভিজাত ভাব। সাধারণ মানুষের বিড়াল হিসাবে মোটেই মানাবে না ওটাকে। মেঝেতে বিড়ালটাকে নামিয়ে আদর করতে শুরু করেছিল মার্গারেট। হঠাৎ মোচড় খেল ওটা। মালকিনের হাতের বাঁধন ফাঁকি দিয়ে ছুটে চলে গেল একটা নিচু টেবিলের তলায়। ওটার উপর প্রাচীন একটা প্রাণীর মমি রাখা। মিউ মিউ শব্দ আর টেবিলের পায়ায় শরীর ঘষার শব্দ পেলাম। মার্গারেট এগিয়ে গিয়ে টেনে বের করে আনলো বিড়ালটাকে। মুক্তি পাবার জন্য কোলের মধ্যে মোচড়ামুচড়ি শুরু করলো সিলভিও। তবে খেয়াল করলাম খামচি দিচ্ছে না। বোঝা গেল মালকিনকে খুবই পছন্দ করে বিড়ালটা। খুব দুষ্টু হয়েছে তুমি সিলভিও, অনুযোগের সুরে বলল মার্গারেট। আর তোমাকে ছেড়ে রাখা যাবে না। ঘুমোতে চলো, সবাইকে শুভরাত্রি জানাও। বিড়ালের একটা পা ধরে বাড়িয়ে দিল ও করমর্দনের ভঙ্গিতে। অবাক হয়ে লক্ষ্য করলাম থাবাটা স্বাভাবিকের চাইতে বড়। বললাম, ওরে বাপরে, এ দেখি একটা বক্সিং এর গ্লাভ, নকলা গ্লাভ। হাসলো মার্গারেট। খেয়াল করেছো তাহলে? আসলে একটু অস্বাভাবিক ওর থাবাটা। 7টা আঙুল আছে। থাবাটা ছড়িয়ে দেখালো। ভুল বলেনি ও। 7টা নখ দেখা যাচ্ছে বিড়ালটার পায়ে। ওগুলো হাত দিয়ে স্পর্শ করতেই চমকে উঠলাম। ভীষণ ধার দেখি নখগুলোয়, একেবারে খুরের মতো। আমার কথা শুনে কৌতূহলী হয়ে এগিয়ে এলেন ডক্টর উইনচেস্টার। তীক্ষ্ণ চোখে দেখলেন থাবাটা। তারপর টেবিল থেকে রাইটিং প্যাডের একটা পাতা ছিঁড়ে নিয়ে এলেন। কাগজটা হাতের তালুতে রেখে বিড়ালের থাবাটা ওটার উপর চেপে ধরলেন তিনি। বিরক্ত হয়ে পা সরিয়ে নিতে চাইল সিলভিও। টানা হ্যাঁচড়ায় নরম কাগজে আঁচড় পড়ল তার 7টা নখের। এটাই চাইছিলেন ডাক্তার। কাজ হয়ে যেতেই ক্ষমা চেয়ে ছেড়ে দিলেন বিড়ালটাকে। মার্গারেট ওটাকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ভ্রু কুঁচকে তাকালাম ডক্টর উইনচেস্টারের দিকে। একটা ব্যাখ্যা আশা করছি তার আচরণের, কিন্তু ভদ্রলোক নীরব রইলেন। একটু পরেই ফিরে এলো মার্গারেট। ঘরে ঢুকে নিচু টেবিলে রাখা মমিটার দিকে তাকিয়ে বলল, অবাক ব্যাপারই বটে। মমিটার কথা বলছি। প্রথম যেদিন সিলভিওকে বাবার কাছে নিয়ে এলাম, সেদিনও একইভাবে ওটার দিকে ছুটে গিয়েছিল। লাফ দিয়ে টেবিলে উঠে মমিটাকে কামড়ে দিতে চেয়েছিল। বাবা খুব ক্ষেপে গিয়েছিলেন, চাইছিলেন সিলভিওকে তক্ষুনি রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে। আমি বহু কষ্টে ঠেকিয়েছি। শেষ পর্যন্ত বাবা ওকে সহ্য করে নিলেও নিজের ঘরে ঢুকতে দেননি আর কোনোদিন। রীতিমতো নিষেধাজ্ঞা জারি করেছিলেন। ডক্টর উইনচেস্টার ওর কথা শুনতে পেয়েছেন বলে মনে হলো না। ভদ্রলোক ব্যস্ত রোগীকে নিয়ে। মিস্টার ট্রেলনির হাতের ব্যান্ডেজটা খুলে ফেলেছেন তিনি। ক্ষতটা অনেকটাই পরিষ্কার এখন। লালচে কাটা দাগগুলো আকারে স্পষ্ট বোঝা যাচ্ছে। সিলভিওর আঁচড়ওয়ালা কাগজটা পাশে রেখে মিলিয়ে দেখলেন তিনি।
তারপর হঠাৎই তার মুখে বিজয়ীর হাসি ফুটল। বললেন, মনে হচ্ছে নিষেধাজ্ঞা ভঙ্গ করেছে বিড়ালটা। এই কথার অর্থ বুঝতে অসুবিধা হলো না আমাদের। কয়েক মুহূর্ত চুপ হয়ে রইলাম। কি বলবো বুঝতে পারছি না। শেষে চমকটা সামলে নিয়ে প্রতিবাদের সুরে মার্গারেট বলল, কিন্তু কিন্তু কাল তো শিল্পী এই রুমে আসেনি। আপনি নিশ্চিত? ভ্রু নাচালেন ডাক্তার। প্রমাণ দেখাতে পারবেন? প্রমাণ করা তো কঠিন, ইতস্তত করে বলল মার্গারেট। তবে আমার মনে কোনো সন্দেহ নেই। আমার রুমে বিছানার পাশে একটা ঝুড়িতে ঘুমায় শিল্পীও। রোজকার মতো কাল রাতে আমি নিজেই শুইয়েছি ওকে, গায়ের ওপর কম্বল টেনে দিয়েছি। সকালেও আমিই জাগিয়েছি। অবশ্য রাতে যখন বাবাকে পেলাম, তখনও আমার পিছু পিছু এসেছিল কিনা তা বলতে পারবো না। মাথা ঠিক ছিল না তখন। সিলভিওর দিকে নজর না পড়াটাই স্বাভাবিক। হতাশার ভঙ্গিতে মাথা দোলালেন ডাক্তার। হুম, দেখেননি তাহলে? এখন তো ওকে পরীক্ষা করেও লাভ নেই। বেড়াল কুকুর যেভাবে নিজেদের শরীর চাটে, এখন ওর পায়ে রক্ত টক্ত চিহ্ন পাওয়া যাবে না। খামোকাই ওকে সন্দেহ করছেন ডাক্তার সাহেব, প্রতিবাদ করলো মার্গারেট। সিলভিও কিভাবে বাবাকে জখম করবে? আমি যখন প্রথমবার অদ্ভুত শব্দটা শুনি, তখন আমার রুমের দরজা বন্ধ ছিল। বাবার রুমের দরজাটাও খুলে ঢুকতে হয়েছে আমাকে। ঢুকে তো দেখি বাবা অলরেডি অজ্ঞান হয়ে পড়ে আছেন। নিশ্চয়ই ভাবছেন না দুটো দরজা খুলে একটা পোষা বিড়াল এই ঘরে এসে হামলা চালিয়েছিল। যুক্তিটা অকাট্য। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম বিড়ালটা নির্দোষ প্রমাণিত হওয়ায়। মার্গারেটের প্রিয় বিড়াল মানে আমারও প্রিয় বিড়াল। সকৌতুকে বললাম, সিলভিওকে বেকসুর খালাস দিচ্ছি আমি ডাক্তার। রসিকতায় খুশি দেখালো না ডক্টর উইনচেস্টারকে। ভদ্রতার সুরে বললেন, বিড়ালটার দিকে সন্দেহের আঙুল তোলার জন্য ক্ষমা চাইছি মিস ট্রেলনি। তারপরেও কেন জানি খটকা লাগছে আমার মনে। মমিটার কথা ভাবছি। এই একটাই নয়, আরো মমি আছে বাড়িতে, তাই না? আমি নিজেই হল ঘরে 3টে দেখেছি। সিলভিও কি সবগুলোর দিকেই ওভাবে ছুটে যায়? ঠিকই ধরেছেন, অনেক মমি আছে বাড়িতে, বলল মার্গারেট। মাঝে মাঝে তো আমার নিজেরই সন্দেহ হয় বাড়িতে নাকি ব্রিটিশ মিউজিয়ামে আছি। তবে ওসব কোনোটার দিকেই সিলভিওর আগ্রহ নেই। ওই একটাই ওর মনোযোগের বস্তু। কে জানে, এটাই একমাত্র পশুর মমি বলে হয়তো। বাকি সবগুলো তো মানুষের। কিসের মমি এটা? বিড়ালের নাকি? এগিয়ে গিয়ে বিবর্ণ মমিটা পরীক্ষা করলো ডাক্তার। হ্যাঁ, তাই তো। চমৎকার স্পেসিমেন। নিশ্চয়ই উচ্চবংশীয় কারোর খুব পছন্দের বিড়াল ছিল এটা, নইলে মমি হবার মতো সম্মান পেত না। দেখুন, রঙিন কেস আর অবসিডিয়ান পাথরের চোখ দেওয়া হয়েছে বিড়ালটাকে, ঠিক মানুষের মমির মতো। হুম, ইন্টারেস্টিং ব্যাপার। 4-5 হাজার বছর পুরনো একটা মৃত বিড়ালকে আধুনিক একটা জ্যান্ত বিড়াল আক্রমণ করছে, শত্রুতা করছে যেন। কারণটা কি? মার্গারেটের দিকে তাকালেন ডাক্তার। আপনার অনুমতি নিয়ে আমি একটা এক্সপেরিমেন্ট করতে চাই মিস ট্রেলনি। দ্বিধা দেখা দিল মার্গারেটের চোখে। ইতস্তত করে বলল, আপনার উপর আমার আস্থা আছে, করুন যা খুশি। শুধু একটাই অনুরোধ, আমার সিলভিওর যেন কিছু না হয়। মুচকি হাসলেন ডক্টর উইনচেস্টার। সিলভিওর ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। সহানুভূতি দেখাতে হলে অন্য বিড়ালটাকে দেখান। মানে? সিলভিও হামলা চালাবে, অন্য বিড়ালটা হামলার শিকার হবে। হামলা? কি বলছেন এসব? ব্যাখ্যা করলেন ডাক্তার। মিউজিয়াম স্ট্রিটে সস্তায় অনেক বিড়ালের মমি পাওয়া যায়। একটা নিয়ে আসবো আমি, এই মমিটার বদলে বসিয়ে দেব। তারপর সিলভিওকে নিয়ে আসবো এখানে। দেখবো ও কি শুধু এই বিড়ালটাকেই আক্রমণ করে, নাকি যে কোনো বিড়ালের মমিকে। আসলটা সরিয়ে ফেলবেন? হ্যাঁ, কেন আপত্তি আছে? ভাবছেন এতে আপনার বাবার দেওয়া নির্দেশের ব্যত্যয় ঘটবে? তা তো ঘটবেই, বলল মার্গারেট। তবে ওর ভালোর জন্য ঝুঁকিটা নিতে রাজি আছি আমি। যদি কাজ শেষে মমিটা আবার আগের জায়গায় রেখে দেন আপনি। রাখবো, কথা দিলেন ডাক্তার। ঠিক আছে, করুন আপনার পরীক্ষা। তবে সামান্য একটা বিড়ালের মমির তেমন কোনো বিশেষত্ব আছে বলে মনে হচ্ছে না আমার। ডাক্তার এই কথার পিঠে অন্য কিছু বললেন না, মুখ শক্ত করে বসে থাকলেন। তার গাম্ভীর্যের প্রভাব কিছুটা আমার উপরও পড়ল। বুঝতে পারলাম, এখনো পর্যন্ত যতটা ভেবেছি গোটা বিষয়টা তার চেয়ে অনেক গুরুতর। চিন্তাটা মনের মধ্যে জেঁকে বসল।
ছড়াতে শুরু করলো অশুভ ডালপালা। মিস্টার ট্রেলনির বিশাল শয়নকক্ষ আরো বাড়িয়ে দিল শঙ্কা। সাধারণ একটা বেডরুম নয় এটা। মমি আর মমি সংশ্লিষ্ট নানা জিনিসে ভরে আছে ভেতরটা। বিটুমিন, আরক এবং নানা ধরনের গন্ধ প্রাচীন পরিবেশ সৃষ্টি করেছে এখানে। রুমে আলোর পরিমাণও যথেষ্ট নয়, মনে সাহস জোগায় না। বেশিরভাগ অংশ ঢেকে রয়েছে ছায়ায়। মনে হয় যেন তার আড়াল থেকে লাফ দিয়ে বেরিয়ে আসবে কোনো মূর্তিমান আতঙ্ক। দুজন সঙ্গী থাকা সত্ত্বেও কেন যেন সন্ত্রস্ত হয়ে উঠলাম। সংবিত ফিরে পেলাম নার্স কেনেডিকে ঢুকতে দেখে। তাকে দেখেই মনে পড়ে গেল আমি কোনো অশুভ আবাসে নেই, রয়েছি একজন অসুস্থ মানুষের ঘরে, তার চিকিৎসার জন্য। ছায়াগুলোকে আগের মতো আর ভীতিকর মনে হলো না। মিশরীয় গন্ধগুলো অবশ্য এখনো সহনীয় হলো না, তবে মেনে নিলাম ওগুলোকে। মিস্টার ট্রেলনির জন্য সহানুভূতি হলো। অল্প একটু সময়েই পরিবেশটা আমাকে যেভাবে প্রভাবিত করেছিল, সেখানে যে ভদ্রলোক বছরের পর বছর এর মধ্যে বাস করছেন তার না জানি কি অবস্থা। অজ্ঞাত রোগের কথা বলছেন ডক্টর উইনচেস্টার, সেটা পরিবেশের প্রভাবেই নয় তো? মাথা ঝাড়া দিয়ে চিন্তাগুলোকে দূর করলাম। আজ রাতে অন্যমনস্ক হলে চলবে না, থাকতে হবে সতর্ক এবং জাগ্রত অবস্থায়। কাল রাতে ঠিকমতো ঘুম হয়নি, আজ সারাদিনও বিশ্রাম নিতে পারিনি, তাই সন্দেহ জাগলো ঠিকমতো পাহারা দিতে পারবো কিনা। পুরনো গন্ধটাও খুবই অসহ্য লাগছে। মার্গারেটকে বলে বেরিয়ে এলাম বাড়ি থেকে। একটা ওষুধের দোকান খুঁজে বের করে রেসপিরেটর কিনলাম। যখন ফিরলাম তখন 10টা বাজে। ডক্টর উইনচেস্টার রাতের মতো বিশ্রাম নিতে বাড়ি ফিরে যাচ্ছেন। তার জায়গা নিতে এসেছে সার্জেন্ট ড। মার্গারেট এখনো বাবার পাশে বসে আছে। ডাক্তারের কাছ থেকে রোগীর বিষয়ে নির্দেশ জেনে নিল নার্স কেনেডি। তারপর ফিরে এলো বিছানার কাছে। ছোট্ট একটা আলোচনার মাধ্যমে ঠিক করা হলো ও রাত 2টো পর্যন্ত পাহারা দেবে। তারপর মার্গারেট দায়িত্ব বুঝে নেবে। সার্জেন্ট ড থাকবে 12টা পর্যন্ত, এরপর আমি। এই পদ্ধতিতে মিস্টার ট্রেলনির নির্দেশ মোতাবেক সবসময় একজন নারী ও একজন পুরুষ পাহারায় থাকছে। ওভারল্যাপিং এর ব্যবস্থা থাকায় কোনো একটা নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ নতুন দুজন মানুষও পাহারায় যোগ দিচ্ছে না। পদ্ধতিটা পছন্দ হলো সবার। নিজের রুমে ফিরে গেলাম আমি। শুয়ে পড়লাম। চাকরদের বলে রাখলাম যেন 12টা বাজার আগেই ডেকে তোলে আমাকে। ক্লান্ত ছিলাম। ঘুমিয়ে পড়তে দেরি হলো না। দেরি হলো না জেগে উঠতেও। চোখ মুদতে না মুদতেই যেন ডাক শুনলাম এক চাকরের। ঘড়ি দেখলাম 12টা বাজে প্রায়। কাঁচা ঘুম ভেঙেছে। প্রথমে কিছুক্ষণ ভার হয়ে রইল মাথা। পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে খাপ খাওয়াতে পারলাম না নিজেকে। তবে একটু পরে সচেতন হয়ে গেলাম। মাথাটা পরিষ্কার হয়ে গেল একই সাথে। মুখ হাত ধুয়ে চলে গেলাম মিস্টার ট্রেলনির ঘরে। নার্স কেনেডিকে দেখলাম বিছানার পাশে, সজাগ, রোগীর দিকে কড়া নজর রেখেছে। সার্জেন্টকে প্রথমে চোখে পড়ল না, পরে ভালো করে তাকাতেই আবিষ্কার করলাম রুমের কোণে ছায়ার ভিতর চেয়ার নিয়ে বসে আছে সে, নড়াচড়া করছে না। আমি কাছাকাছি যেতেই মুখ খুলল, বলল ঘুমাইনি আমি, জেগে আছি। কথাটা অপ্রয়োজনীয়, কেমন যেন অজুহাতের মতো শোনালো। জানালাম পাহারার পালা শেষ হয়েছে তার, ঘুমোতে যেতে পারে। উঠে দাঁড়ালো ড। দরজা পর্যন্ত তাকে এগিয়ে দিলাম আমি। যাবার আগে আমার দিকে ফিরে সে বলল, আমার ঘুম খুব পাতলা, সঙ্গে পিস্তলও থাকবে। সমস্যা দেখলেই ডাকবেন, ঠিক আছে? আর কিছুক্ষণ থাকতে অসুবিধা হতো না, কিন্তু মমির গন্ধে মাথা ভার হয়ে গেছে। কিছু মনে করবেন না, আমি 6টায় আবার ফিরে আসবো। পরে এলেও অসুবিধা নেই, আপনি যান। এক ধরনের স্বস্তি পেলাম। বিচ্ছিরি গন্ধটা শুধু একা আমারই অসুবিধা করছে না জানতে পেরে। নার্স কেনেডিকে জিজ্ঞেস করলাম কিছু লাগবে কিনা। নেতিবাচক জবাব দিল সে। মেয়েটির কোলে সুগন্ধি তেলের একটা শিশি লক্ষ্য করলাম। তার মানে পুরনো গন্ধটা ওরও সহ্য হচ্ছে না। ওর দৃষ্টি এড়িয়ে ছায়ায় গিয়ে বসলাম। নাক মুখ ঢাকলাম রেসপিরেটরে। গন্ধের উৎপাত কমে গেল সঙ্গে সঙ্গে। নানা রকম এলোমেলো চিন্তায় ডুবে গেল মন। গত 24 ঘন্টায় অদ্ভুত যেসব ঘটনা প্রত্যক্ষ করেছি সেগুলো বিশ্লেষণের চেষ্টা করলাম, যদিও থই পেলাম না। প্রাচীন মমির বোটকা গন্ধটা নিয়েও ভাবলাম। বিস্মিত হয়ে লক্ষ্য করলাম
ঘ্রাণেন্দ্রিয়ের উপর থেকে অত্যাচার সরে যাওয়ায় সারা দেহে অদ্ভুত আরাম অনুভব করছি। রেসপিরেটর কেনাটা সার্থক। কাজের মতো কাজ হয়েছে একটা। কম ধকল যায়নি গতকাল থেকে। একটু আরাম পেতেই সেই কারণে শরীরটা অবসাদে আক্রান্ত হলো। আধো ঘুম আধো জাগরণের মধ্যে এক অদ্ভুত জগতে বিচরণ করতে শুরু করলাম। চোখ কান খোলা, দেখছি শুনছি সবই, তারপরও কোনো কিছুই যেন বাস্তব নয়। একটা স্থির চিত্রের মতো মনে হলো পরিবেশটাকে। রেসপিরেটরে নাক মুখ ঢেকে বসে আছি আমি। নার্স কেনেডি বিছানার পাশে বসা আছে আমার দিকে পিছন ফিরে। মিস্টার ট্রেলনি আগের মতোই অচেতন শুয়ে। ছবিটা যেন অনন্তকালের জন্য স্থবির হয়ে আছে, পরিবর্তনহীনভাবে। বাইরে দূর থেকে আবঝাভাবে ভেসে আসা নানা রকম শব্দ শুনতে পেলাম। চাকা ঘুরছে রাস্তায়, পাহারাদার হাঁক ছাড়ছে, রাতের ট্রেন হুইসেল বাজিয়ে ছুটে যাচ্ছে দূর দূরান্তে। ঘরের ভিতর একটা মাত্র বাতি জ্বলছে। আলোকিত হয়ে রয়েছে খুব সামান্য একটু জায়গা, বাকিটা ছায়ার দখলে। হঠাৎ করেই ছায়াগুলোকে কেন জানি জ্যান্ত মনে হলো। নড়তে চড়তে শুরু করেছে যেন। একটা বিড়ালের ডাক শুনলাম। পর্দা খসখস করলো। ধাতব ঠনঠনানিও কানে বাজলো। নড়তে পারলাম না একটুও। ঘোরের মধ্যে চলে গেছি। সবকিছু কেমন অবাস্তব মনে হচ্ছে। শরীরটা যেন আর নিজের নেই। তারপর হঠাৎ করেই চমকে উঠলাম। সাড়া ফিরে পেলাম ইন্দ্রিয়গুলোতে। তীক্ষ্ণ একটা চিৎকার কর্ণকুহরে আঘাত করলো। চোখের সামনে আলোর ঝলকানি দেখতে পেলাম। একই সঙ্গে পিস্তলের গুলি ছোঁড়ার আওয়াজ। একবার, দুবার। সাত-আট একটা ধোঁয়ার মেঘ ছড়িয়ে পড়ল রুমের ভিতর। সেটা সরে যেতেই যা দেখলাম তা আমার অন্তরাত্মা কাঁপিয়ে দিল।